রাজু, এখানে বসে বসে কি ভাবছো? কে কে কথা বলছে? ভয় পেও না রাজু, আমরাই উঠোনের মাছ। গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট মাটির বাড়ি। বাড়িটার সামনেই খোলা উঠোন। বর্ষায় সেখানে কাদা জমে আর শীতে উড়ে ধুলো। সেই উঠোনেই দিন কাটে রাজুর। রাজুর বাবা মারা গেছে অনেক আগেই। বাবার মুখটাও ঠিক মনে নেই তার। শুধু মায়ের চোখে জমে থাকা কষ্ট দেখে সে বোঝে বাবার না থাকাটা কত বড় অভাব। মা, ও মা, আমার বাবা নেই কেন মা? তোর বাবা তো মারা গেছে রে বাবা। মা, সবার তো বাবা আছে, তাহলে আমার বাবা নেই কেন মা? বাবারে, তোর এই কথার আমি কি জবাব দেব? সৃষ্টিকর্তা তোর বাবাকে নিয়ে গেছেন, আর এই জন্যই তোর বাবা নেই। মরা মানুষ কি আর ফিরে আসে বাবা? মা, বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট করে বেঁচে থাকতে হতো না। সবার মতো আমরাও আরামে আনন্দে দিন কাটাতে পারতাম মা। রিনার জীবনটা সহজ ছিল না। ভোরে উঠে অন্যের বাড়িতে কাজ করে, কখনো ক্ষেতের আগাছা পরিষ্কার করে, সারাদিন খাটুনির পর সন্ধ্যায় ঘরে ফিরে এসে সে ছেলের জন্যে ভাত বসায়। অনেকদিন ধরে ভাত আর পাতলা ডালি তাদের সঙ্গী। সেদিনও রিনা কাজ থেকে বাড়ি ফিরছিল। রিনা দেখে রাজু উঠোনের এক কোণে বসে আছে। রাজু, এই রাজু, কিরে বাবা, এখানে এমন করে বসে আছিস কেন? মা, মিনা কাকি মনে হচ্ছে মাছ ভাজি করছে। দেখো, মাছের কি সুন্দর গন্ধ আসছে। আহ, মাছ ভাজির গন্ধ শুকে মনে হচ্ছে আমি অনেকগুলো মাছ ভাজি খাই মা। রাজু, পরের বাড়ির গন্ধ অমন করে শুকতে হয় না। চল বাড়ি চল বাবা। মিনা ভাবি তোকে এখানে বসে থাকতে দেখলে খুব বকবে। কেন বকবে মা? আমি তো আর ওদের বাড়ি খেতে যাচ্ছি না, আর ওদের মাছ চাইতেও যাচ্ছি না। আমি শুধু এখানে বসে মাছ ভাজির গন্ধটাই শুকছি মা। তুই আগে বাড়ি চল, আমি বাড়ি গিয়ে তোকে সব বুঝিয়ে বলবো। কি রে, তোরা মা ছেলে আমার রান্নাঘরের এখানে কেন দাঁড়িয়ে আসিস? হ্যাঁ, তোদের মতলব খানা কি? না না ভাবি, কোনো মতলব নেই। আমরা তো এখানে দাঁড়িয়ে এমনি কথা বলছিলাম। কেন রে, তোদের আমার রান্নাঘরের পেছনে দাঁড়িয়ে কেন কথা বলতে হবে? হ্যাঁ, দুনিয়ায় কি আর কোনো জায়গা নেই? নিজেদের এত বড় একটা উঠোন পড়ে আছে, ওখানে গিয়ে তো কথা বলতে পারিস নাকি? রাজু, তোকে আমি সেই কখন থেকে বলছি এখান থেকে চল। তুই তুই তো আমার কোনো কথাই কানে নিচ্ছিস না। আরে এই রাজু, কি রে, আমার রান্নাঘর থেকে কিছু চুরি করার ফোন দিয়ে আসছিস না তো? সত্যি করে বল তো। সি মিনা ভাবি, আমার ছেলে চুরি করার কেন ফোন দিয়ে আসবে? আমরা গরিব হতে পারি, কিন্তু চোর না। বাদ দে তোর মন গড়া কথা। ঘরে অভাব থাকলে তোদের মতো ফকিরেরা চুরি করতে দুবারও ভাববে না। ভাবি, একটু ভেবে চিন্তে কথা বলবেন। অহেতুক আমাদেরকে এইভাবে কেন কথা শোনাচ্ছেন? রান্নাঘরের কাছে ঘুরঘুর করছিস কেন তোরা? এই রাজু, রাজু, ঠিক করে বল কিন্তু। কাকি, আমি কোনো কিছু চুরি করার জন্য এখানে আসিনি। চুরি করার জন্য আসিসনি তো কেন এসেছিস? তুমি মাছ ভাজছিলে, চারপাশে মাছ ভাজির খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, তাই আমি এখানে বসে বসে মাছ ভাজির ঘ্রাণ শুকছিলাম। ঘ্রাণ শুকছিলি মানে? আমাদের খাবারে চোখ দিচ্ছিলি তাই না? এই জন্যই তো বলি, খাবার খেলেই আমার ছেলেটার পেট কেন ব্যথা করে। তুই খাবারে রোজ চোখ দিয়ে রাখিস, আর তাহলে সেটা আমার ছেলের পেটে কি করে হজম হবে? মিনা ভাবি, কি বলছেন এসব বাজে বাজে কথা? রাজু আপনাদের খাবারে কি করে চোখ দেবে? ও তো আপনার রান্নাঘরে কখনোই ঢোকে না। তোর ছেলেকে এখান থেকে নিয়ে যা,
আর যদি কখনো আমার রান্নাঘরের আশপাশেও দেখি না, তবে ওর একদিন কি আমার একদিন। চল, এক্ষুনি বাড়ি চল। আর যদি কখনো তোকে দেখেছি না, তাহলে বাড়িতে তোর ভাতই বন্ধ। মা, হাতটা ছাড়ো, আমার খুব ব্যথা লাগছে মা। ছাড়ো ছাড়ো মা, ছাড়ো। কেন ছাড়বো? আমার একটা কথাও তো তুই কানে তুলিস না। তোকে কতবার করে বলেছি তুই ওখানে যাবি না। আমার কথা শুনলে তো মিনা ভাবির এসব বাজে বাজে কথা শোনা লাগতো না। একটু কথা শুনলে কি হয়? চলে আসলে তো আর মাছ ভাজির গন্ধটা শুকতে পেতাম না। কেন? গন্ধ শুকে কি হয় শুনি? গন্ধে কি তোর পেট ভরেছে? তা গন্ধ শুকবো না তো কি করব বলো তো? সেই কবে মাছ খেয়েছি সেটাই তো মনে পড়ে না। আমার খুব মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু তুমি তো কখনো মাছ রান্না করো না। তাহলে পরের বাড়ির গন্ধ শুকবো না তো কি করব বলো? আচ্ছা ঠিক আছে, আমি কাল যে করি হোক তোকে মাছ ভাজি খাওয়াবো। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ সত্যি বলছি। ইয়ে, কি মজা! আমি কাল মাছ ভাজি খাবো। আমার ভালো মা। কাল তো রাগে পড়ে রাজুকে বলেছি আজ মাছ রান্না করে দেব, কিন্তু সারাদিনে তো একটা টাকাও জোগাড় করতে পারলাম না। এখন এখন আমি মাছ কোথা থেকে জোগাড় করব? যাই, একটু বাজারে গিয়ে দেখি, যদি কোনোভাবে মাছ পাই তবে না হয় একটা মাছ নিয়ে আসবো। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? মাছ নিবি নাকি? হ্যাঁ দাদা, আমাকে একটা মাছ দাও না। শোনো কথা, তা মাছ নিবি, টাকা আছে তো? এখন কিন্তু মাছের বাজারে আগুন। মাছের অনেক দাম, অনেক দাম। না দাদা, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই মানে? টাকা নেই তাহলে মাছ চাইছিস কেন? আর আমার দোকানের সামনে দাঁড়িয়েই বা আছিস কেন? তোমার কাছে তো কত মাছই পোষে যায় দাদা, আর তোমরা তো সেই মাছ ফেলেই দাও দাদা। ওই পচা মাছ দেখি একটা মাছ দাও না আমাকে। ইস, কথা একখানা বললি, এই ফ্রিতে চাইতে তোদের লজ্জা করে না? আমার মাছ কিনতে বুঝি টাকা লাগে না? লোকে কি আমাকে ফ্রিতে দেয়? না দাদা না, ভালো মাছ চাইনি তো, শুধু পচা মাছই চাইছি। আমার ছেলেটা মাছ খেতে চাইছে, একটা মাছ দাও না গো দাদা। আমার দোকানের সামনে থেকে যা তো। তোর ছেলে খেতে চাইছে তো আমি কি করব? এখন আমার বেচা বিক্রির সময়, এখানে সে ঝামেলা শুরু করে দিয়েছে। যা তো, যা তো এখান থেকে, যা 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 যা, দূর হ, দূর হ। দাও না দাদা, দাও না, একটা দিতে হবে না, আমাকে বরং এক টুকরো মাছ দাও। মাছের যে দাম, আর উনি আসছে ফ্রিতে মাছ চাইতে। তুই কি যাবি এখান থেকে নাকি? হায় রে পোড়া কপাল, এই কপাল কি আর কোনোদিন ভালো হবে না? ছেলেটাকে কি করে বলবো? ওকে যে কথা দিয়েছিলাম। যত সব, না জানি কোথা থেকে এরা চলে আসে। মা, বলেছিলে আজ মাছ দিয়ে ভাত দেবে। মাছ দিয়ে ভাত খেতে ভারী মজা লাগবে মা। ও মা, খিদে লেগেছে, ভাত দাও মা, ভাত দাও।
আয় বস এখানে, এবার ভাত খেয়ে নে বাবা। তাহলে মাছ এনেছো? আজ পেট ভরে কটা ভাত খাবো। মা, তুমি তো বলেছিলে আজ মাছ দিয়ে ভাত দেবে, তাহলে প্লেটে মাছ নেই কেন? যা দিয়েছি সেটা দিয়ে খেয়ে নে। মা, তার মানে তুমি আজও মাছ রান্না করনি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে মা। আজ তো মাছ রান্না করিনি বাবা। কেন মা, তুমি মাছ কেন রান্না করনি? মাছ নেই তাই রান্না করিনি। মাছ কখন থাকে বলো তো? কালও তো ছিল না মা। কতদিন হয়ে গেল আমি মাছ খাই না, কতদিন হয়ে গেল। হাটে যে মাছের খুব দাম রে বাবা, আজ যা আছে তাই দিয়ে খেয়ে নে। মাছের দাম কমলে আমি তোকে ঠিক মাছ এনে খাওয়াবো। মা, সবাই মাছ খায়, আমি কেন মাছ খেতে পারি না? আজ আমি মাছ দিয়েই ভাত খাবো। আজ 1 সপ্তাহ ধরে ডাল ডাল আর ডাল দিয়ে ভাত, আমি আর খাবো না ডাল দিয়ে ভাত। হ্যাঁ, তো মাছ মাছ না করে আমাকে খেয়ে ফেল। এ অভাবে জীবন আমার আর ভাল লাগে না। আমার কি পুকুর আছে সে তোকে মাছ এনে দেব? যাও, তোমাকে মাছ কিনে খাওয়াতে হবে না। এবার আমি আমার নিজের পুকুরে মাছ চাষ করে তারপরে আমি মাছ খাবো। রাতে রিনা ঘরে শুয়ে জানলা দিয়ে আকাশের দিকে নির্বাকভাবে তাকিয়ে আছে। রাজু বারান্দায় বসে কাঁদতে কাঁদতে উঠোনের দিকে তাকিয়ে বলল, মা, আমি আর বাজারের মাছ চাই না, আমি আমাদের উঠানের পুকুর বানাবো। আমি নিজেই মাছ চাষ করব। মা, ও মা, আমাদের কোদালটা কোথায় রেখেছো? এই সাত সকালে উঠে তোর কোদালের দরকার কেন পড়ল রে? তোমাকে দিতে বলেছি, না বকে দাও তো। এই নে তোর কোদাল। হ্যাঁ, দাও। রাজু কোদাল নিয়ে উঠোনের এক কোণে মাটি খোঁড়া শুরু করলো। কিরে রাজু, মাটি খোঁড়া শুরু করলি যে? মাটি খুঁড়ে কি করবি? মাটি খুঁড়ে আমি এখানে পুকুর বানাবো মা। কি বললি? পুকুর বানাবি? এইটুকু উঠোনে কি আবার পুকুর হবে নাকি? কেন হবে না? চেষ্টায় অবশ্যই সফলতা পাওয়া যায়। আরে তুই কি পাগল হলি? এইটুকু উঠোনে নিজেরাই তো হাঁটাচলা করার জায়গা পাইনি, তার উপর পুকুর? পুকুর কোথায় বানাবি? এই তো উঠানের এক কোণে পুকুর বানাবো। এত বড় উঠান তো খামোখাই পড়ে আছে, এটা তো আমাদের কোনো কাজেই লাগে না। এখানে পুকুর কেটে আমি বাড়ির উঠানে মাছের পুকুর বানাবো। পাগলামি করিস না বাবা, এইটুকু পুকুরে মাছ হয় না। হবে মা, ছোট পুকুরে মাছ হয় না বুঝি? তাছাড়া কোথাও কি লেখা আছে নাকি পুকুর বড় হলেই তাতে মাছ হবে, ছোট হলে হবে না? আচ্ছা, তোর যা ভালো লাগে তুই তাই কর, আমি তোকে কিছুই বলবো না। পুকুর কাটাও তো সহজ নয় রে বাবা, একটু পরেই তুই নিজেই হার মেনে যাবি। খালি খালি তোর কষ্ট হবে, আর আমার উঠোনটাও নষ্ট হবে। রাজু উঠোনের এক কোণে মাটি খুঁড়তে শুরু করলো। সে অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এক করে পুকুর কাটতে লাগলো। আরে এই রাজু, এমন করে গর্ত কেন করছিস রে উঠোনে? আমি বাড়ির উঠানে মাছের পুকুর বানাবো, তাই গর্ত করছি। কি বললি? বাড়ির উঠোনে মাছের পুকুর? এটা আবার কখনো হয় নাকি? মাছ খেতে না পেয়ে কি তুই পাগল হয়ে গেছিস নাকি? মাথার ভেতরে সবসময় মাছ মাছ করছে নাকি?
গরিব হলে পরাণে তো কত কিছুই খেতে চায়, সব কিছুই কি আর আমাদের কপালে জোটে? কিছু চেষ্টা নিজের থেকে করতে পারলেও সমস্যা কি ভাবি? বাবা গো বাবা, কিছু কেলো রে বাবা, এমন ঠ্যাস মেরে কথা বলার কি আছে? আজকাল মানুষের ভালো কথাও বলার মতো নেই। ও ছোট মানুষ, যেটা ভালো মনে করে সেটাই করুক না ভাবি। পারলে উৎসাহ দিবেন, আর না পারলে কাউকে নিয়ে উপহাস করবেন না। ইস, তোদের নিয়ে ভাব, উপহাস বা উৎসাহ, আমার তো বইয়ে গেছে। থাক তোরা। রাজু বাবা, আজ আর মাটি খুঁড়তে হবে না, এখন কিছু মুখে দিয়ে শুয়ে পড়, কাল আবার কাটিস। না মা, তুমি ঘরে যাও, আমি আরেকটু পরে আসবো মা। পুকুরটা তো অনেক বড় করেছিস, আর কত বড় বানাবি? ওই এত বড় পুকুরে পানি দিবি কোথা থেকে? কেন মা, তুমি এমন করে বলছো কেন? বাবারে, যে গর্ত করছিস তাতে কি কলের পানি দিয়ে ভরাতে পারবি? মাটি তো সব পানি টেনে নেবে। মা, তাহলে কি আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে মা? আমি কি বাড়ির উঠানে মাছের পুকুর বানাতে পারবো না মা? আর সেই পুকুরে মাছ চাষ করে কি মাছ খেতেও পারবো না? কাঁদিস না বাবা, কাঁদিস না। দেখিস, তোর এই কষ্ট একদিন ঠিক সফল হবে। সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা ঠিক করে দেবে। হে সৃষ্টিকর্তা, আমাদের ওপর একটু দয়া করুন। আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি, শুধু একটু নিজের বাড়ির উঠানে মাছের পুকুর করতে চেয়েছি, আর তার থেকে একটু মন ভরে মাছ খেতে চেয়েছি। একটু দয়া করুন, দয়া করুন একটু। চল বাবা, ঘরে চল, একটু বিশ্রাম নে। তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে আমার কি হবে বলতো? ঠিক আছে, চলো মা, আমি না হয় কাল আবার চেষ্টা করব মা, কাল আবার চেষ্টা করব। হঠাৎ মাঝ রাতে আকাশ কালো মেঘে ঢেকে যায়, চারদিক গর্জন করে ঝুম বৃষ্টি নামে। পুরো রাত ধরে একটানা বৃষ্টি। রাতের এই বৃষ্টিতে রাজুর পুকুরটা পানিতে ভরে গেল। সকালে উঠে রিনা দেখে গর্তটা ভরে গেছে পরিষ্কার পানিতে। সকালে সোনালি রোদের আলো পানিতে পড়তে পানি ঝিলমিল করে উঠল। রাজু বাবা, বাবা রাজু, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ বাবা, তোর পুকুর পানিতে ভরে গেছে। মা, কোথায়? ওই দেখ, ওই দেখ তোর পুকুরের পানি। মা, আমার পুকুরে কি সুন্দর পানি হয়েছে। মা, আমার তো পুকুর হয়ে গেছে। ইয়ে, কি মজা মা, আমার পুকুর হয়ে গেছে। বাবারে, তোর পুকুর তো হলো, কিন্তু মাছ কেনার টাকা কোথায় পাবি? মাছের তো অনেক দাম। মা, চিন্তা করো না, পুকুর যখন হয়ে গেছে মাছের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। রাজু, রাজু, ওই দেখ, পানির ভেতর ছোট ছোট মাছ ঘুরছে। কি বলো, মাছ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মা, দেখো দেখো, আসলেই তো মাছ। আমাদের বাড়ির পুকুরে তো মাছও এসেছে, অন্য পুকুরের মাছ পানির সাথে ভেসে এসেছে মা। বাবারে, সৃষ্টিকর্তা তোর কথা শুনেছেন রে বাবা, এবার তোর মনের আশা পূরণ হবে। তোকে সৃষ্টিকর্তা নিরাশ করেননি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু সম্ভব। সে রাতেই ঘটল অদ্ভুত এক ঘটনা। চাঁদের আলোয় রাজু পুকুরের ধারে বসেছিল। হঠাৎ পানির ভেতর থেকে নরম কণ্ঠে কারো আওয়াজ ভেসে এলো। রাজু, এখানে বসে বসে কি ভাবছো? কে কে কথা বলছে? ভয় পেও না রাজু, আমরাই উঠোনের মাছ।
মামা মামা মাছ পেয়ে তুমি আবার কথা বলছো? এটা কি স্বপ্ন নাকি? তোমার এত পরিশ্রম কি আর বৃথা যেতে পারে? তুমি খুব ভালো একটা ছিলে, তাই তো তোমার সাথে কথা বলতে এলাম। আমি তো পুকুর করেছি, নিজে চাষ করে মন ভরে মাছ খাবো, কিন্তু আমি কিভাবে তোমাদের ধরবো? তোমরা তো আমাদের মতোই। চিন্তা করো না, তুমি এই পুকুরে মাছ ধরবে, কিন্তু শুধু দরকার মতো। তোমার যতটুকু দরকার হবে ঠিক ততটুকুই, এর বেশি না। আমি লোভ করব না, আমি শুধু মাকে নিয়ে একটু খেয়ে পড়ে বাঁচতে চাই। চিন্তা করো না ছেলে, তোমার মন যদি সারা জীবন এমনই থাকে তাহলে তোমার সুখের অভাব হবে না। সেদিনের পর থেকে পুকুরে আরো মাছ বাড়তে লাগলো। রাজুদের যতটা দরকার ঠিক ততটা মাছই আপনা আপনি এসে ধরা দিত। রাজু আর রিনা শুধু নিজেদের জন্যে নয়, অভাবী মানুষদেরকেও মাছ দিয়ে সাহায্য করত। মাঝে মাঝে প্রতিবেশী বিনা এইসব দেখে হিংসে করত, কিন্তু রাজু ও রিনা এসব কিছুই মনে করত না। বাড়ির উঠোনে মাছের পুকুর রাজুদের সব দুঃখ কষ্ট দূর করে দিল। বেলডাঙ্গা গ্রামে থাকত রবি ও তার বউ মিনা। রবি ছিল শান্ত আর পরিশ্রমী মানুষ, যা পেত তাতেই সে সন্তুষ্ট থাকত। কিন্তু মিনা ছিল তার উল্টো, অল্পে তার মন ভরত না। মানুষের ঘরে ভালো কিছু দেখলেই তার চোখ লোভে চকচক করে উঠত। রতনের বউয়ের শাড়িটা দেখেছো? কত সুন্দর আর একেবারে নতুন। রতনের বউকে কত সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয়। গিন্নি, তোমার গায়ের শাড়িটাও তো খারাপ না, শুধু শুধু পরের জিনিস দেখে লোভ কেন করো বলো তো? ভালো না সাই? আমাকে কি কখনো অমন সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছো? গিন্নি, তোমার এই স্বভাবটা কবে যাবে বলো তো? পরের যা দেখো সেটাই তোমার ভালো লাগে, সেটাই তোমার চাই। এমন স্বভাবের জন্য কবে দেখবে তুমি বড় কোনো বিপদে পড়বে? কোনো কিছু তো দিতে পারো না, পারো শুধু সব খারাপ বদদোয়া দিতে। কি যে বলো না গিন্নি, তোমাকে আবার বদদোয়া কখন দিলাম বলো? এই, তুমি আমার সাথে আর একটা কথাও বলো না। তোমার মতো লোকের সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। একটু ভালো মতো নিজের ইচ্ছেগুলো কখনো পূরণ করতে পারলাম না। আচ্ছা গিন্নি, আমার সাধ্যের মধ্যে তোমার কোনো ইচ্ছাটা কি আমি অপূর্ণ রেখেছি বলো তো? হাসালে গো হাসালে, কোন ইচ্ছেটা পূরণ করেছো শুনি? বড় একটা দালান বাড়ির খুব ইচ্ছে ছিল, সেটাও তো করতে পারোনি। থাকি তো মাটির বাড়িতে, আবার বলতে এসেছো কি পূরণ করনি? কোথায় চললে গো? আমার কথাটা তো শোনো। আরে ও গিন্নি, কি যে করি একে নিয়ে, ইস, কি যে করি। আরে মিনা ভাবি, তা যাচ্ছ কোথায়? এই তো ভাবি, সামনেই যাচ্ছিলাম। তা তুমি এখন থাকো কোথায়? তোমাকে তো দেখাই যায় না। ভাবি, এখন তো বাড়িতে উঠোন ভরা ধান, ধানের কাজ না শেষ হলে আর কোথাও যেতে পারছি না। কেন ভাবি, তোমাদের কত ধান হয়েছে, সে ধানের কাজ এখনো শেষ হয়নি? বাড়ির ভেতর এসে একবার দেখে যাও ধানের কি অবস্থা। তাহলে চলো একবার গিয়ে দেখি আসি। এখন তো আর বাড়িতে কোনো কাজ নেই। রমাদের সারা উঠোন জুড়ে সোনালি ধান ছড়ানো। মিনা এত ধান দেখে অবাক হয়ে গেল। তোমাদের এত ধান কি করে হলো ভাবি? কি করে আবার, ভালো সার, পরিমাণ মতো পানি, সময় মতো যত্ন করেছি বলেই তো এমন সোনার মতো ফসল ফলাতে পেরেছি। ভাবি, তোমাদের ধান ভালো হয়নি বুঝি? হ্যাঁ হয়েছে, কিন্তু তোমাদের মতো এত সুন্দর ফলন হয়নি। হ্যাঁ,
সবাই তো আর আমার স্বামীর মতো চাষবাস করতে পারে না, এই জন্যে সবার এত বেশি ধানও হয় না। আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে, আমি এখন আসি। লোভী মানুষের ঠিক জায়গায় ধাক্কাটা দিতে পেরেছি। সব সময় আমাকে খোসা দিয়ে কথা বলা, এবার যা নিজে চলে পুড়ে মর। গিন্নি, তোমরা মেয়ে মানুষেরা না পারো বটে, একে অপরকে জ্বালিয়ে কি যে মজা পাও কে জানে। সেটা তো তুমি বুঝবে না, চলো কাজে লেগে পড়ি। হ্যাঁ চলো। আচ্ছা, তোমাকে এত চাষ করতে কে বলেছে বলো তো? এই তো শাড়ি নিয়ে রাগ করে চলে গেল, আর এখন আবার চাষের কাজের পেছনে কেন যে পড়লো। না পড়ে তো আর কোনো উপায় নেই, উপায় কি আছে বলো? কেন, হয়েছেটা কি সেটা তো বলবে নাকি? গনি ভাইদের দেখলাম উঠোন ভরা ধান, ধানগুলো দেখলে মনে হচ্ছে সোনার ফসল, আর আমাদের সামান্য কটাই ফসল হয়েছে। মিনা, পরেরটা দেখে লোভ করো না, নিজের ঘরে যেটা হয়েছে সেইটুকু নিয়েই খুশি থাকতে পারো না তুমি? তুমি তো শুধু কমই খুশি থাকো, বেশি কিছু করতে হবে এইটা নিয়ে কখনো ভাবো নাকি তুমি? সৃষ্টিকর্তা খুশি হয়ে যাকে যেটা দেন তাতেই খুশি থাকতে হয়। এত বেশি দিয়ে কি করব বলো? তোমার মতো লোকের ঘরে থেকে আমি কখনো ধনী হতে পারবো না, সারা জীবন আমাকে এই অল্প জিনিস নিয়েই কাটিয়ে দিতে হবে। তোমার তো আর বেশির কোনো ইচ্ছেও নেই। তোমার এই বেশি বেশি করতে করতে দেখবো কোনোদিন অল্পের ছোঁয়াটুকুও পাবো না। পারো তো শুধু ওই একটাই কাজ করতে, আমার স্বপ্নের 12টা বাজাতে। স্বপ্ন পূরণ করার মুরত তো নেই তোমার। তোমার মতো লোভী বউয়ের স্বপ্ন পূরণ করা আমার সাধ্যে নেই। বাজারে তো নতুন আলু উঠতে শুরু করেছে। আহ, নতুন আলুর তরকারি স্বাদই আলাদা। যাই তো, গিয়ে দেখি আজ কটা আলু কিনে বাড়ি ফিরতে পারি কিনা। দাদা, আমাকে 1 কেজি আলু দিন তো। 1 কেজি নতুন আলুর দাম 80 টাকা, কিন্তু একদম। আরে দাদা, আলুর দাম বলছেন না মাংসের দাম বলছেন বলুন তো? আগে নতুন আলুর দাম এমনই, নতুন আলুর গায়ে হাত দেওয়ার মতো সময় নেই গো দিদি। তা দেবো নাকি 1 কিলো? দেবা? না না, থাক থাক, দিতে হবে না। নতুন আলু না খেয়ে মাংস কিনে খাবো। তাহলে এবার যারা আলু লাগিয়েছে তাদের তো বাম্পারে বাম্পার। হ্যাঁ ভাই, ঠিক তেমনই। যারা এবার 1 বিঘে আলু বিক্রি করতে পারবে তারা তো টাকা রাখার জায়গায় পাবে না। ও মা গো, আলু চাষে এত লাভ, তা তো আমি কখনোই জানতাম না। আমার বরটার তো এসব নিয়ে কোনো খবর নেওয়ার কোনো দরকার নেই, ওর তো লবণ ভাত দিয়ে পেট চললেই হলো। গনি ভাই, যার আলু যত বড় হবে আর পুষ্ট হবে তার আলুর দাম বেশিও হবে। তাহলে তো এবার অনেক আলুতে লাভ হবে। তাহলে তো আজই আমাদের আলু চাষ শুরু করতে হবে। আলুতে বেশি পানি আর বেশি সার দিলে আমার আলু বেশি বড় আর বেশি পুষ্ট হবে। যদি এমন আলু হয় তাহলে বেশি দামে বিক্রি করতে পারবো। শোনো, এবার আমরা আলু লাগাবো।
কম না, অনেক আলু লাগাবো। কেন গিন্নি, অনেক আলু দিয়ে কি করবে? কি করব মানে, বাজারে বিক্রি করব। বাজারে 1 কেজি নতুন আলুর দাম 80 টাকা করে। বাবা, নতুন আলুর এত দাম বেড়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, আলুর এত দাম তা তো আগে কখনো শুনিনি। বাজারে সবাই বলাবলি করছিল এবারে নাকি আলুর চাষিরা টাকা রাখার জায়গায় পাবে না। তাহলে তো ভালোই হলো, চাষিরা এবার কটা টাকার মুখ দেখতে পাবে। ওগো চলো না, আমরাও আমাদের জমিতে আলু লাগাই। গিন্নি, আলুর চাষ করতে গেলে একটু বুঝে শুনে করতে হয়। যেমন তেমন করে চাষ করলে আলুতে লাভ পাওয়া যায় না গো। সব ফসলে বেশি বেশি পানি আর বেশি বেশি সার দিলেই তো ফসল ভালো হয়। শোনো গিন্নি, মুখে বলা যত সহজ, কাজ করে দেখানো ততটাই কঠিন। কৃষিকাজ যদি অত সহজ হতো তাহলে যে কেউ করতে পারতো গো। তোমাকে বাদ দিয়ে বাকিরা সবাই বেশি বেশি ফসল ফলাতে পারে, শুধু তুমি পারো না। শোনো গিন্নি, যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই ভালো। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমার এই অল্পতে তুষ্ট ভাবাটাই আমাদের পিছিয়ে রাখে, আর এই জন্যই তো আমরা সেই গরিব হয়ে আসি। আর বাকিরা বাকিরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। গিন্নি, এত লোভ ভালো না। প্রবাদটা জানো তো, অতি লোভে তাঁতি নষ্ট। অত বকো না তো, এবার আমি আলুই লাগাবো, ব্যাস। তোমার আর কোনো কথাই শুনবো না। তোমার যা ভালো লাগে করো, হিতে বিপরীত হলে আমার কাছে কাঁদতে কাঁদতে এসো না, কিন্তু একদমই আসবে না বলে দিলাম। তুমি যাই বলো না কেন, আমি তো আলুই লাগাবো। আলু লাগিয়ে এবার আমি অনেক টাকার মালিক হব, আমি অনেক বড় লোক হব। শেষ পর্যন্ত আলু লাগানো হলো। প্রথম কয়েকদিন আলুর গাছগুলো সুন্দর সবুজই ছিল। মিনা তখন প্রতিদিন পাশের জমি দেখতে যেত। গনি চাচার গাছগুলো একটু বেশি সবুজ দেখলে তার মুখ ভার হয়ে যেত। কি গো রবির বউ, মুখ ভার করে আমার জমির দিকে কেন তাকিয়ে আছো? আপনার গাছগুলো কত সুন্দর আর সবুজ, আর আমার গাছগুলো এত সবুজ হয়নি কেন চাচা? আরে, তোমারটাও সবুজ হবে, বাটিতে একটু জোয়েলেই হবে। দেখে নিও। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি আসছি চাচা। না 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 না, আমার আলু ক্ষেতটা আরো সবুজ চাই। এমন হলে হবে না, আমি মাঠের মধ্যে সব থেকে সেরা আলু ফলাবো। আমাকে আরো সার আর পানি দিতে হবে। রবির বউ, শুনলাম তুমি নাকি মাঠে আলু চাষ করতেছ। হ্যাঁ কাকা, ঠিকই শুনেছেন। কাকা দেখুন তো আমার আলুর কি অবস্থা। শোনো রবির বউ, চাষবাস করতে গেলে গাছে ঠিকঠাক পানি আর ঠিকঠাক সার দিলে ফলন বাড়ে। ঠিকঠাক ভাবে দেখাশোনা করো, দেখবা ভালো ফলন হবে। এত চিন্তা করো না। ধন্যবাদ চাচা, আমি গাছগুলো ঠিকঠাক যত্ন নেব। হারুর এই কথায় মিনার লোভে আগুন ধরিয়ে দিল। সে আর বোঝেনি যে ঠিকঠাক মানে কতটা। সে বুঝল শুধু বেশি পানি আর বেশি সার দিলেই ফলন বেশি হবে। হুগু, বাজার থেকে আমাকে আরো কিছু সার এনে দাও তো। কেন গিন্নি, আরো সার দিয়ে তুমি কি করবে? আমার আলু খেতে আরো সার দিতে হবে। গিন্নি, আলুতে আর সার দেওয়া যাবে না। যা সার দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়ে গেছে। দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। এমন অল্প অল্প সার আর পানি দাও বলেই তো তোমার এত ফসল কম হয়। কিন্তু এবার আমি সেই ভুল করব না।
এবার আমি মাঠের সেরা আলু ফলাবো। গিন্নি, তোমাকে কে বলেছে বেশি সার পানি দিলে ফলন বেশি হয়? ফসল ফলাতে গেলে প্রয়োজন মতো সার পানি দিতে হয়, না দিলে হিতে বিপরীত হয়। হ্যাঁ, তোমাকে বলেছে, নিজে তো চাষ করতে পারো না, আমাকে বেশি শেখাতে এসেছো। চত্ব সব। হ্যাঁ, আমি তো কিছুই পারি না, তুমি সব পারো। যাও, আজকের পর থেকে আমি আর কিছুই বলবো না। তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু লাভ না হয়ে যদি লোকসান হয় তখন কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। হ্যাঁ, দেখে নিও, এইবার সারা গ্রামের মানুষের থেকে আমার আলু সেরা হবে। আর একটা কথা বলে রাখি, আলু গাছ বেশি পানি সহ্য করতে পারে না। বেশি পানি দিলে আলু গাছ পচে যায়। তাই একটু হিসেব করে পানি দিও, কেমন? হিসেব করে দিও। ঠিক আছে, তোমার যা বলার তা তো বলা হয়ে গেছে, এবার আমার যা দরকার আমি সেটাই করব। মিনা রবির কোনো কথাই শুনল না। সে দিনে দুবার করে আলু খেতে পানি দিতে লাগলো, ঘন ঘন সার দিতে লাগলো। পাশের লোকজন দেখে বলল, রবির বউ, এতটা সার পানি দেওয়া ভালো না। আলুতে এত পানির দরকার হয় না। তোমার বুদ্ধি আমি বুঝতে পেরেছি, আমাকে নিষেধ করছো কারণ আমার আলুগুলো যদি তোমার আলুর থেকে ভালো হয়ে যায়, তাই না? এবার আমি কাউকে জিততে দেব না, এবার আমি সবার থেকে সেরা আলু ফলাবো। কি গো, শুনছো? আলু খেতে বেশি পানি খাটে না গো, খাটে না। হ্যাঁ, শুনেছি, আমি মাথায় রাখবো। আমার আলু সবার চেয়ে বড় হবে, এইবার সবার থেকে বেশি দামে আলু আমি বিক্রি করব, আমাকে কেউ থামাতে পারবে না। এভাবেই পার হলো কয়েকদিন। কয়েকদিন পর থেকেই মাঠে পচা আলুর গন্ধ ছড়াতে লাগলো। গনি মাঠের পচা আলুর গন্ধের কথা রবিকে এসে বলল। রবি, তোর বউয়ের আলুর ক্ষেত থেকে কেমন একটা পচা গন্ধ বের হচ্ছে। তুই একবার মাঠে গিয়ে ক্ষেতটা দেখে আসিস তো। কি আর দেখবো বলো তো ভাই, আমার গিন্নি আমার একটা কথাও শোনে না। নিজের মতো করে আলু চাষ করছে। ও যা পারে করুকে, আমি কিছু করব না, কিচ্ছু না। ঠিক আছে, তোদের যা ইচ্ছে কর, আবার বলার দরকার আমি বলে গেলাম। কি ব্যাপার গিন্নি, তোমার আলুর ক্ষেত থেকে দেখি বাজে গন্ধ আসছে। লোকেরা তো বলার জন্য বাড়ি বাড়ি চলে যাচ্ছে আমার। কি বলো, গন্ধ বেরুচ্ছে মানে? হ্যাঁ, গনি মিয়া তো তাই বলে গেল। কই, সেটা তো আমি টের পাইনি, আমি এক্ষুনি মাঠে গিয়ে দেখছি। হিস, আসলেই তো গন্ধ বেরুচ্ছে, কিন্তু এমন গন্ধ কেন বেরুচ্ছে? মনে হচ্ছে সার একটু কম পড়ে গেছে, আর একটু সার দিলে গন্ধ বের হওয়া ঠিক হয়ে যাবে। পরদিন মিনা আরো সার দিল। তখনই গাছগুলো হলুদ হতে শুরু করলো। কয়েকটা গাছ গোড়া থেকে পচে গেল, আর গাছের পাতা সব হলুদ হয়ে আলু গাছগুলো নেতিয়ে পড়লো। পরদিন সকালে মাঠে গিয়ে মিনা দেখলো তার সবুজ আলুর ক্ষেত হলুদ হয়ে মাটিতে পড়ে আছে। হায় হায়, আমার এই কি সর্বনাশ হলো গো! আমার সব আলু গাছ এইভাবে পড়ে আছে কেন? এই আলুর চাষ করতে গিয়ে আমি আমার কত টাকা শেষ করেছি, এখন আমার কি হবে? আমার কি হলো? মাঠ থেকে মনে হচ্ছে গিন্নির কান্নার আওয়াজ আসছে। তাহলে আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো নাকি?
গিন্নি, কি হলো? এমন করে কাঁদছো কেন? ওগো, আমি তোমার কথা না শুনে লোভ করতে গিয়ে দেখো আমার আলু খেতে কি অবস্থা করেছি। গিন্নি, তোমাকে পই পই করে বলেছিলাম এত সার পানি দিও না। আলু গাছে বেশি সার পানি দিলে সেটা পচে যায়। আলু গাছ বেশি সার পানি সহ্য করতে পারে না, কিন্তু তুমি আবার একটা কথাও কানে নিলে না। আমি তো বেশি ফলন ফলাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম এবার মাঠের মধ্যে সেরা আলু আমি ফলাবো, কিন্তু এমন হয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। সারা জীবন ধরে যে টাকা পয়সাগুলো জমিয়েছিলাম সব কিছু এই আলুর পেছনে শেষ করে ফেলেছি। এবার আমাদের কি হবে? বেশি সার দিলে বেশি হবে এই লোভ তোমাকে শেষ করে দিয়েছে, সাথে আমাকেও। তুমি ঠিকই বলেছিলে গো, লোভ মানুষকে কখনো শান্তি দিতে পারে না। লোভ মানুষের সব কিছু শেষ করে দেয়। আজ আমি তোমার সব কথা বুঝতে পেরেছি। এখন সব শেষ হওয়ার পর বুঝতে পেরে কি লাভ বলো তো? তোমার লোভের জন্য এবার আমাদের না খেয়ে মরতে হবে। তুমি আমার সব শেষ করে তবেই দম নিলে গো গিন্নি, তবেই দম নিলে। ওগো, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, এমন ভুল আর জীবনে কখনো করব না। রবি, যা হইবার তা হইয়া গেছে। এখন রাগারাগি কান্নাকাটি বন্ধ কইরা পচা গাছগুলা সব তুইলা ফেল। যেগুলান ভালো আছে ওইগুলার গোড়া আলগা কইরা দে। সূর্যের তাপ গোড়ায় লাগুক, যদি কিছুটা বাঁচে আর কি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন যেটুকু বাঁচানো যায় তাই বাঁচাতে হবে। দুজনে হাত চালাইয়া কাজ করো। পই পই কইরা বারণ করছিলাম তোর বউরে। মহিলা মানুষের বুদ্ধি বইলা কথা। এরপর রবি আর মিনা সব পচা আলু গাছ তুলে ফেললো। অতিরিক্ত পানি বন্ধ হলো, সার দেওয়া থামলো। যে আলু গাছগুলো বেঁচে ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হলো। ফলন কম হলো, কিন্তু ভালো হলো। হাটে সেই আলু বিক্রি করে তাদের কিছু টাকা বের হলো। শোনো গিন্নি, গাছও সীমা বোঝে। যে কোনো কাজে সীমা অতিক্রম করা ঠিক নয়। আগে বুঝিনি গো, লোভে সো গন্ধ ছিল, কিন্তু আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি আর কখনো লোভ করব না। আমাদের যেটুকু আছে আমি তাই নিয়ে খুশি থাকবো। তারপর থেকে মিনা আর মানুষের জিনিস দেখে কখনো লোভ করতো না। সে বুঝেছিল অল্পতে তুষ্ট না হলে বেশি চাওয়াই একদিন সব নষ্ট করে দেয়।